হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার আমি হাজির হয়ে গেছি আমার চ্যানেলে। চ্যানেলটা মূলত এই জন্য করা, কারণ ভিডিও করতে, ফটো তুলতে আমি ভীষণ ভালোবাসি। এটা আমার হবি বলতে পারো। আমার খুব মনে হয় যে এইগুলোই একটা জিনিস যেটা তুমি না থাকলেও তোমার হয়ে রয়ে যাবে। তোমার হয়ে এই ফটোগুলো, ভিডিওগুলো থেকে যাবে। তো সেই জন্য না আমার খুব ভালো লাগে ভিডিও, ফটোগ্রাফি এই জিনিসগুলো। তো প্রতিদিনের মতো আজও গেছিলাম মহাপ্রভু বাড়িতে, কিন্তু আজকে একটুখানি অন্যরকম চিন্তাভাবনা করলাম যে একটু মহাপ্রভু বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, যে মহাপ্রভু বাড়িটা কীরকম দেখতে, কোথায় কী আছে। তো সেই হিসাবে আজকে একটুখানি আমি ঘুরে ঘুরে ভিডিও করেছি তোমাদের জন্য। তো সেটাই আজকে তোমাদের দেখাবো। চলছে সকালের আরতি। সকালের আরতির পরে মহাপ্রভুকে দেওয়া হয় ভোগ। ভোগের সময় দরজা বন্ধ থাকে। এখানে দেখো মহাপ্রভু বিরাজ করছেন একটি সিংহাসনের ওপরে, কিন্তু এটা একটু দোলনার আদপে তৈরি করা। ওপর দিয়ে দড়ি সিস্টেম করা আছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। তলায় দেখো ইট দেওয়া পায়াগুলোর কাছে। এটা করার কারণ হচ্ছে ঝুলনের সময় ওটা একটু সিংহাসনটাকেই দোলনা রূপে আর কি ব্যবহার করা হয়, কারণ বারবার তো প্রতিষ্ঠিত বিগ্রহভাবে ছড়ানো যায় না, সেই জন্য একেবারেই ওই সিস্টেম করা। এটা মহাপ্রভুর মন্দিরের একদম সামনের পোর্শনটা। এখানে কিছু খুব সুন্দর সুন্দর করে পুরোনো দিনের যেরকম আর্ট থাকে সেগুলো করা রয়েছে। এখানে এটা ডান দিকে হয়েছে রান্নাঘর, আর এটা হলো মন্দিরের জাস্ট পেছনের পোর্শনটা। যদি কেউ পরিক্রমা করতে চায় তারা করতে পারে। এটা রান্নাঘর। এখানে এখনও প্রতিদিন নিয়মিত কাঠের জালেই রান্না করা হয়। আরতির সময় যে জলটা আর কি থাকে, সেই জলটা, অভিষেকের জলটা সবসময়তেই এখানে একটি পাত্রে ঢালা থাকে, তো যাতে ভক্তরা এসে সবসময়তেই মহাপ্রভুর চরণামৃত সামান্য পেতে পারে। তো এখানে আলাদাভাবে ধূপের জায়গা এবং মোমবাতির জায়গা আলাদা করে করে রাখা আছে বাইরের পোর্শনে। ভীষণ সেফটি মাথায় রেখে, যেহেতু অনেক দর্শকের সমাগম ঘটে, ভক্তদের সমাগমে যাতে কারোর কোনো ক্ষতি না হয়ে যায়, তাই দুটো আলাদা আলাদাভাবে বালির মধ্যে রাখা থাকে। আর এখানে রয়েছে প্রণামী বাক্স। সামনেই মহাপ্রভু মন্দির, আর পেছন দিকে রয়েছে মহাপ্রভুর নাট মন্দির। বড় বড় পিলার, আর আগেকার দিনের আদলে তৈরি আমাদের এই মহাপ্রভু মন্দির, যেটা আজ থেকে বহু বছর পুরনো। আর এইখানে এইভাবেই এটা সংরক্ষিত রয়েছে। তো কথায় আছে শ্রীকৃষ্ণ ভক্তের ভগবান, তো তাই ভক্তকে ভগবানের আগে দর্শন করা দরকার। তো তাই সবার প্রথমে যখনই তোমরা মহাপ্রভু বাড়ি আসবে, বাম দিকে রয়েছে চৈতন্যদাস বাবাজির সমাধি স্থান। এই চৈতন্যদাস বাবাজির সমাধি দর্শন করে তারপরে মহাপ্রভু বাড়ির দিকে এগোবে, মহাপ্রভুর দর্শনের দিকে এগোবে। এটা ওনার সমাধি এখানে রয়েছে। উনি ভীষণ বড় গৌর ভক্ত ছিলেন, আর তাই জন্যই হয়তো উনি গৌরের মন্দিরে উনি রয়েছেন। আর এখানে একটা খুব সুন্দর পরিবেশ মানে তুমি উপভোগ করতে পারবে। দেখো সোজা দেখতে পাচ্ছ এখনও দরজা বন্ধ রয়েছে, কারণ মহাপ্রভুর ভোগ হচ্ছে। আর বাইরে থেকে দেখলে মহাপ্রভু মন্দির এরকম লাগে। সামনেই যেহেতু দোল, তাই দোলের প্রিপারেশন চলছে। আর আমরা আজকের মতো দর্শন এখানে শেষ করে বাড়িতে চলে এসেছি। নিয়ে এসেছিলাম কয়েকটা টুকরো করে মাছ,
এই মাছগুলোকে আমি এখন ভেজে নেব। এখানে রয়েছে ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছগুলোকে আমি একটুখানি পাতলা করে ঝোল করব। কতগুলো মাছকে প্রথমেই আমি তেলে দিয়ে নিয়েছি, আর এগুলোকে একটু ভেজে নেব কড়া করে। কড়াটা যে তোমার মতো করে তুমি করো, অনেকে বেশি কড়া মাছ খেতে ভালোবাসে, অনেকে আবার সামান্য কড়া করেও খেতে ভালোবাসে। আমি একটু মোটামুটি করে করে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো যখন ভাজা হচ্ছে ততক্ষণ এখানে আমি একটু সবজিগুলো কেটে নেব। তো মোটামুটি একটু সবজি দিয়েই আজকে ট্যাংরা মাছের ঝোল করব। আমার ভীষণ এই পাতলা ঝোলটা খুব ভালো লাগে। আর আজকে অর্জুনের এক দিদি খুব অসুস্থ, তো তার জন্যও যেহেতু বানাচ্ছি সেহেতু আমি একটুখানি পাতলা করে করেই বানাবো। তো এখানে আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এখানে তোমরা তটিনীদির কথা শুনেছিলে না, তটিনীদি ভীষণ অসুস্থ ছিল, তো তাই একটুখানি আমি ট্যাংরা মাছ দিয়ে ঝোল বানিয়ে দিচ্ছি দিদিকে। দিদি হসপিটালে রয়েছে। তো আমার একটুখানি মনটা তো খারাপ, কিন্তু একটু পাতলা করে না করলেও তো তাকে দেয়া যায় না, তো একটু কাঁচকলা, আলু, বেগুন, ডাঁটা সব কিছু দিয়ে একটু পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল করব। এক একজন এক এক রকমভাবে করে। আমি এটার মধ্যে কোনো রকম মশলা ইউজ করি না, যতটা এটাকে মিনিমালাইজ করা যায় ততটুকুই আমি এটাকে করি, কিন্তু তার থেকে বেশি কিছু না। অনেকে অনেক কিছু ধরো আদা বাটা এটা ওটা দিয়ে থাকে, আমি অনেক সময় দিই, অনেক সময় দিই না, মোস্টলি দিই নাই বলতে পারো। সবজিগুলো ধুয়ে কেটে নেওয়া হয়েছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি রান্না করব। তো প্রথমে আমি অল্প কটা বড়ি নিয়ে নিয়েছি, দিয়ে বড়িগুলোকে একটু ভেজে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। অর্জুন বড়ি খেতে ভীষণ ভালোবাসে, তাই এই পাতলা ঝোল করলে আমি একটুখানি বড়ি ওর মধ্যে দিয়েই দিই। আর এই বড়িগুলো সব আমার শাশুড়ি নিজের হাতে বানিয়েছেন বাড়িতে। আমি এসব বানাতে টানাতে পারি না, কিন্তু মা পারে, তো মাই বানাক আপাতত। এখনও পর্যন্ত আমি তো শেখার ইচ্ছাতেও নেই, জানি না কবে শিখবো। তো যাই হোক, মা যতদিন আছে মা করুক, আর আমি আশা করবো ঠাকুরের কাছে উনি মোটামুটি এখনও যতদিন না আমি বুড়ো হচ্ছি উনি যেন এরকমই থাকেন। তো এখানে দেখো লাল লাল করে বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার এটাকে তুলে নিয়ে তার মধ্যে আমি জিরে, কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো আন্দাজ মতো একটু নুন। আর নুনের সাথে নুনটা দিলে সবজি ভাজার সময় কি হয়, একটু তাড়াতাড়ি করে সবজিটা ভাজা হয়ে যায়। তো ব্যাস একটু ভালো করে এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো, একটু ঢাকা দিয়ে নেবো। দেখো এখানে সবজিগুলো ভাজা অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি যদি মানে ধনের গুঁড়ো সামান্য, আর একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটার জন্য রেখে দেব। ঝোলটা ফুটে গেলে বড়ি মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। ব্যাস ভীষণ সিম্পলভাবে তৈরি হয়ে যাবে আমাদের একটু পাতলা করে ট্যাংরা মাছের ঝোল।
বড়িগুলো সবার শেষে দিচ্ছি, তাহলে বড়িগুলো সুন্দরভাবে থাকবে আর কি। তো ব্যাস এখানে ঝোলটা ফুটে গেছে, একদম একটু পাতলা করে বেশ চুবো চুবো করে আমি ঝোল করেছি। ফুটে গেলে এটাকে স্বাদ মতো দেখে নেবে নুন ঠিক আছে নাকি, ব্যাস তারপরে নামিয়ে নেবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে থেকে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আমি পাশে থেকো, সাথে থেকো। টাটা।